নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। তো আজকে ভীষণ একটা খুশির সংবাদ আমরা পেলাম যে অফিসিয়াল এক্সাম ডেট কিন্তু চলে এসেছে। তোমাদের প্রথম মার্চ মাসের 1 তারিখ 1 মার্চ তোমাদের কিন্তু গ্রুপ সি এর এক্সাম হতে চলেছে এবং 8ই মার্চ তোমাদের গ্রুপ ডি এর এক্সাম চলে এসেছে, মানে এক্সাম ডেট চলে এসেছে। এটা আমাদের জন্য খুব খুশির কথা। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে যে मंजिल मिले या ना मिले ये तो मुकद्दर की बात है, पर हम कोशिश भी ना करें ये तो गलत बात है। দেখো, এই বিশাল একটা কম্পিটিশনের সমুদ্রে সাকসেস পাওয়া বা না পাওয়া এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া এটা মেনে নেওয়া যায় না। চেষ্টা করে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় কি বলছে যে তুমি ফলের চিন্তা করো না, তোমার যে কাজ সেই কাজ তুমি করে যাও, ফল অটোমেটিক আসবে। ভাই, আমার থেকে যে ভালো পড়ছে, আমার থেকে যে ভালো পড়াশোনায়, আমার থেকে যে যার ট্যালেন্ট বেশি, সে তো সে মানে তার যে হকের জিনিসটা, তার যে যোগ্য পাওয়া জিনিসটা, সেটা কি আমি মানে আশা করতে পারি যে আমি সেটা নেব? কোনোদিন নেব না। নিজে মেহনত করে নিজে আমি সেই জায়গায় পৌঁছাবো, তারপরে আমি দাবি করব যে হ্যাঁ ওই জিনিসের দাবিদার আমি। তুমি নিজে তো দাবিদার হও আগে, তারপরে তুমি সেই জিনিসের নিয়ে তুমি মানে অধিকার জমাবে। তুমি সেই জায়গায় আগে যাও। আমার থেকে যে দিনরাত কষ্ট করছে, আমি কিভাবে, আমার চাইতে যে ভালো পড়ছে, রাত দিন এক করে পড়ছে, আমি 2 ঘন্টা পড়ে 2.5 ঘন্টা পড়ে বা ফাঁকি মেরে আমি কিভাবে আশা করব যে আমি সেই জায়গাতে পৌঁছাবো? তার যে জিনিস পাওয়ার যে যোগ, মানে তার যে পাওনা যে যোগ, মানে তার যে জিনিসটাতে সে যোগ্য, আমি তার হকের জিনিসটা আমি কেন কেড়ে নিতে যাব? আমি কি এটা, এই দাবিটা করাটা আমার অন্যায় হবে না? 100 বার অন্যায় হবে। যাই হোক, তো এখন কিন্তু খুব ভালো একটা সময় এসেছে। এই সময়টাতে রাত দিন এক করে পড়াশোনা করতে লাগো। নো সোশ্যাল মিডিয়া, নো ইনস্টাগ্রাম, নো ফেসবুক, শুধুমাত্র বই আর খাতা কলম আর তোমার পড়াশোনা। কারণ মাত্র আর ঘরে ঘরে দেখতে গেলে 29 থেকে 28 দিন আছে কিন্তু এক্সামের জন্য। ঠিক আছে, আর এই 29 থেকে 28 দিন, 29 দিন, এগুলো কিন্তু কম সময় নেই, মোটামুটি ভালো সময়। ঠিক আছে, অনেক অ্যাভারেজ স্টুডেন্ট, ভাই একটা সত্যি কথা হচ্ছে যে অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তারাই জীবনে বড় বড় পোস্টে, যত আইপিএস আইএস যতই দেখো না কেন, মানে বেশিরভাগটাই দেখা যায় যে অ্যাভারেজ ছেলে গিয়ে কিন্তু সেখানে চাকরি করছে। হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না যে ভালো ভালো স্টুডেন্টরা সেখানে পৌঁছায় না, অবশ্যই পৌঁছায় সেখানে, কিন্তু এমনটা নয় যে অ্যাভারেজ ছেলেগুলো পৌঁছাতে পারে না। ঠিক আছে, আমি একটা ইউটিউব চ্যানেল ফলো করতাম দীপক স্যারের, যিনি হরিদ্বারের, মোটামুটি 2-3 বছর আগে আমি তার চ্যানেল খুব ফলো করতাম। 2-5 বছর আগে, 2019 থেকে তাকে মনে হয় ফলো করে আসছে আমি। তো তার ভিডিওগুলো খুব ভালো করতো। সে একজন সে একজন আইএএস ডিএম সাহেব। তো সে মানে তার ইউটিউব চ্যানেলে ভিডিও করতো এবং সে নিজে তার চ্যানেলে নিজে বলেছে সে আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। যাই হোক, আমি ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের পার্টগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভারতীয় সংবিধানের অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে তপশিল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে কি বলেছিলাম যে আর্টিকেলগুলোকে ক্লাসিফিকেশন করতে এবং যাতে কোনো সহজে কোনো জিনিস যদি পরবর্তীকালে সংবিধান সংশোধন হয় তাহলে সহজে যাতে করে সেখানে ইনক্লুড হয় এবং এক্সক্লুড হয় বা রিমুভ হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের এই যে
পার্টগুলি বা অধ্যায়গুলি এটা সংবিধানকে কি করে ক্লাসিফিকেশন করে, ঠিক আছে। এবং মোট কয়টি ভাগ আছে এখন? 25টি ভাগ আছে, ঠিক আছে। এবং এই 25টি ভাগের মধ্যে বিভিন্ন আর্টিকেলগুলো আছে, ঠিক আছে। বিভিন্ন আর্টিকেল মানে যেমন ধরো আর্টিকেল তোমার 12 থেকে 35 আমরা সকলে জানি ফান্ডামেন্টাল ডিউটিজ আছে, ঠিক আছে, মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে। সরি, মৌলিক কর্তব্য নয়, মৌলিক অধিকারগুলি আছে, যাই হোক মৌলিক অধিকারগুলি আছে। এইভাবে আমাদের নাগরিকত্ব, এইভাবে বিভিন্ন রকম, তারপরে তোমার ডিপিএসপি আছে, এইভাবে কিন্তু সংবিধানের পার্টগুলো দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে সংবিধানকে কি করা হয়েছে 25টি ভাগে বা 25টি অধ্যায়ে বা পার্টে সেগুলিকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যে প্রথমে যে আমাকে একটা কথা বলো, প্রথমে আমি এটা জানতে চাই যে যখন সংবিধান তৈরি হয় অর্থাৎ মূল সংবিধানে মূল ঠিক আছে, মূল সংবিধানে কয়টি পার্ট ছিল? মূল সংবিধানে কয়টি পার্ট ছিল? 22টি পার্ট ছিল। কয়টি পার্ট ছিল? 22টি পার্ট ছিল বা অধ্যায় ছিল, ঠিক আছে, অধ্যায় বা পার্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, বর্তমান সংবিধানে কয়টি পার্ট আছে? আমি এখনই বললাম যে বর্তমান সংবিধানে 25টি কি আছে? পার্ট আছে। পার্ট বলো, অধ্যায় বলো, অংশ বলো, ঠিকই আছে, একই ব্যাপার। 25টি পার্টস আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাকে একটা কথা বলো এখানে যে কয়টি যোগ হয়েছে? আগে ছিল 22টি, এখন হয়েছে 25টি, তাহলে কয়টি অ্যাড হলো আর মানে কয়টি অ্যাড হয়েছে? তো এখানে সবাই বলবে যে 3টি অ্যাড হয়েছে। মনে রাখবে 3টি কিন্তু অ্যাড হয়নি, 4টে অ্যাড হয়েছে। 4টে অ্যাড হয়েছে আর একটা রিমুভ হয়েছে, বুঝতে পেরেছো? অর্থাৎ আমি কি বললাম যে এদের মধ্যে তাহলে 3টে অ্যাড হয়নি। অনেকে ভাববে যে 22 থেকে 25 হয়েছে তার মানে 3টে অ্যাড হয়েছে, 3টে অ্যাড হয়নি, মোট 4টে অ্যাড হয়েছে, দিয়ে একটা রিমুভ হয়েছে, ঠিক আছে, সেই জন্য 25টি। তাহলে আমার প্রশ্ন যে প্রথমে কি কি অ্যাড হয়েছে? প্রথমে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এবার এখানে আমি কিন্তু পার্ট এখানে আমি কিন্তু এইভাবে লিখছি, ঠিক আছে, রোমান হরফে লিখছি, পার্ট 4, ঠিক আছে। প্রথমে কি কি অ্যাড হয়েছে? পার্ট 4A। এখানে কিন্তু এর জায়গায় ক খ এইভাবে কিন্তু লেখা হতে পারে। এ মানে বুঝতে পারলে যে পার্ট এই এর জায়গায় তোমার ক খ, যেমন ABCD ইংরাজিতে ABCD এইভাবে ধরি, ঠিক আছে, বাংলাতে সেগুলোকে ক খ গ ঘ এইভাবে কিন্তু ধরা হয়, ঠিক আছে। তাহলে কয়টি পার্ট আছে? আমি বললাম পার্ট আছে পার্ট আছে 25টি। কয়টি অ্যাড হয়েছে? 3টি অ্যাড হয়েছে। এখানে লিখে নেবে যে 3টি নয়, 4টি যোগ হয়েছে, 4টি অ্যাড হয়েছে, 4টি অ্যাড হয়েছে, ঠিক আছে, 4টি অ্যাড হয়েছে। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে পার্ট 4A, ঠিক আছে, আর পার্ট 14, ঠিক আছে, পার্ট 14A, এই দুটো কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কি অ্যাড হয়েছে? পার্ট 9A, ঠিক আছে, পার্ট 9A আর
পার্ট 9B। ঠিক আছে, এই মোট এই কটি অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটি দেখছো তোমরা, এই দুটি, এটা তোমার কত নম্বর সংবিধান সংশোধনীতে বলো তো? এটা তোমার 42তম, আচ্ছা 42তম সংবিধান সংশোধনী। আমি এটা বলে দিচ্ছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিএ লিখে দিলে চলবে। ঠিক আছে, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনী 1976-এ। ঠিক আছে, 1976-এ। ঠিক আছে, আচ্ছা এই দুটোই কিন্তু একই সংবিধান সংশোধনীতে 1976 সালে হয়েছে। পার্ট 9A, এখানে তোমার কি আছে? পৌরসভা আছে, মিউনিসিপ্যাল আছে, মিউনিসিপ্যালিটি। এটা তোমার অ্যাড হয়েছে আগের দিনে যখন আমি তপশিল পড়িয়েছি তখন কিন্তু আমি করিয়েছিলাম। ঠিক আছে, এটা তোমার অ্যাড হয়েছে কত বলবে তোমরা? 74তম সংবিধান সংশোধনী। আমি কিন্তু করিয়েছিলাম যখন তপশিল পড়াই। ঠিক আছে, 74তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1992 সালে। ঠিক আছে, 74তম সংবিধান সংশোধনী 1992। এদের মধ্যে কি আছে, কি কি বিষয়, সেগুলো অবশ্যই আমরা জানবো। ঠিক আছে, এখানে আছে সমবায় সমিতি। এখানে কি আছে? সমবায় সমিতি আছে। এটা তোমার 56তম সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 56তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 2011-তে হয়েছিল। ঠিক আছে, সরি, এটা তোমার হয়েছিল 42তম, এটা 74তম, আর এটা তোমার 2011 সালে হয়েছিল। এটা কত নম্বর সংবিধান সংশোধনী বলো তো? এটা তোমার আমার হ্যাঁ মনে পড়েছে। কি হয় যে অনেক ডেটা যখন মাথার মধ্যে ফিড থাকে তখন কিছু কিছু জিনিস হয়তো ভুলে যেতে পারি, তার জন্য ক্ষমা প্রার্থী। বাট পরে সেটা কি হয়, মাথার মধ্যে চলে আসে। ঠিক আছে, যাই হোক, 97তম সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2011-তে। ঠিক আছে, 2011-তে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে বিষয়। এবার দেখো, আমি বলছি যে পার্ট এতে কি আছে। পার্ট 4A-তে আমরা সকলেই জানি, এখানে আমরা কি পড়েছিলাম? এখানে আমাদের আছে মৌলিক কর্তব্য, यानी কি ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস, হ্যাঁ ঠিকই আছে, মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য। আচ্ছা, তারপরে এটাতে তোমার কি আছে বলো তো? এটাতে আছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালগুলি কি? ট্রাইব্যুনালগুলি হচ্ছে যে তোমার কি হয়, হাইকোর্টে, কোর্টে যখন ডিস্ট্রিক্ট কোর্ট বলো, এগুলোতে যখন তোমার প্রচুর কি থাকে, যে প্রচুর যখন মামলা থাকে, অর্থাৎ প্রচুর যখন তোমার ওটাকে কি বলে, প্রচুর যখন সেখানে তোমার জিনিসগুলো চাপ পড়ে, তখন ট্রাইব্যুনালগুলি কিন্তু তৈরি করা হয়, যাতে করে সহজে করে সেই ইগুলির মানে রায়গুলি, মানে কিছু কিছু এমার্জেন্সি মানে জিনিসগুলির রায় তাড়াতাড়ি বের করার জন্য, অর্থাৎ সেটার জন্য বিচার তাড়াতাড়ি হয়,
এর জন্য কি করা, এর জন্য ট্রাইব্যুনালগুলি কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, হাইকোর্টে যখন মামলা হয় না, অনেকগুলি যখন তোমার চাপ থাকে সেখানে কাজের, তো সেখানে আলাদা করে ট্রাইব্যুনালগুলি গঠন করে হয়, যাতে করে দ্রুত কি করা হয়, দ্রুত তোমার রায় বেরিয়ে আসতে পারে বা দ্রুত সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা সকলে জানি। এখানে এই 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 বিষয়টাতে কি ছিল, আচ্ছা এখানে ট্রাইব্যুনালগুলি হলো এই 9A। ঠিক আছে, 9A বা 9ক বলবে তোমরা। ঠিক আছে, এখানে পার্ট 9 কি আছে বা অধ্যায় 9, এটা কি, এটা আছে মিউনিসিপ্যাল আছে। ঠিক আছে, মিউনিসিপ্যাল আছে। ঠিক আছে, মিউনিসিপ্যাল অর্থাৎ পৌরসভা। ঠিক আছে, পৌরসভা, বুঝতে পেরেছ, পৌরসভার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা যখন শিডিউলে ছিল, তপশিলে ছিল, কত নম্বর তপশিলে ছিল, 12 নম্বর তপশিলে ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরে এই যে পার্ট 9B, এটাতে কি, এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সমবায় সমিতি। কি বললাম, এটাতে সমবায় সমিতি। ঠিক আছে, সমবায় সমিতি। ঠিক আছে, অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি। আশা করে আসবে। ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, এই চারটে তো আমাদের অ্যাড করা হয়েছে, তাই না? এই চারটে আমাদের কি করা হয়েছে স্যার, এই চারটে আমাদের অ্যাড করা হয়েছে, অর্থাৎ যোগ করা হয়েছে। আর কি বললাম, যে আমি একটা বললাম যে একটাকে রিমুভ করা হয়েছে। ঠিক আছে, একটাকে রিমুভ করা হয়েছে, একটাকে রিমুভ করা হয়েছে। কোনটা, যেটা রিমুভ করা হয়েছে সেটা দেখে নাও। যেটা রিমুভ করা হয়েছে এটা তোমার পার্ট 7 কে কিন্তু রিমুভ করা হয়েছে। ঠিক আছে, পার্ট 7, এই পার্ট 7 কে কিন্তু রিমুভ করা হয়েছে। তাহলে পার্ট 7-এ কি ছিল, পার্ট 7-এ ছিল তোমার, পার্ট 7টাকে রিমুভ করা হয়েছে। ঠিক আছে, বর্জন করা হয়েছে, পার্ট 7টাকে বর্জন করা হয়েছে, পার্ট 7টাকে বর্জন করা হয়েছে। এটা কততম সংবিধান সংশোধনীতে বর্জন করা হয়েছে না, 56তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 56তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাই তো? এটা হয়েছিল তোমার, সরি, এটা 7তম সংবিধান সংশোধনী 1956-তে হয়েছিল। ঠিক আছে, 7তম সংবিধান সংশোধনী 1956-তে হয়েছিল। এগুলিতে কি ছিল, এগুলিতে যদি বলে যে এর বিষয়টা কি ছিল, আগে এর বিষয়টা ছিল অনুসূচি, মানে শেডিউল বা তপশিল, প্রথম তপশিলে, প্রথম তপশিলে, ঠিক আছে, ফার্স্ট তপশিলে বি অংশের রাজ্যগুলি, কি হয় যে 26 জানুয়ারি 1950 সালে আমাদের ভারতবর্ষকে 4টে পার্টে ভাগ করা হয়, 4টে অংশতে ভাগ করা হয়। কি কি, এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর ডি পার্ট। এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর ডি পার্ট। এখানে এই এ বি সি ডি এর মধ্যে এটা লিখে নাও যে কি হয়, এখানে 26 জানুয়ারি 1950 সালে
আমাদের গোটা ভারতবর্ষকে চারটে পার্টে ভাগ করা হয়। কি কি? এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর ডি পার্ট। এখানের মধ্যে বি পার্টকে কি করা হয়? বি পার্টকে এখানে বর্জন করা হয় এবং বলা হয় যে এবার থেকে ভারতবর্ষের তোমার দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। ঠিক আছে, বি পার্টকে বর্জন করে দেওয়া হয় এবং বলা হয় যে ভারতবর্ষ এবার থেকে কি থাকবে? রাজ্য থাকবে প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়, এই হচ্ছে জিনিসগুলি। আমি মুছে দিয়ে আমি ক্লাসটাকে আরো আগাবো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, নোট করে নাও। এবার কিছু আমরা পার্টগুলি নিয়ে আলোচনা করব, যে কোন পার্টে, প্রথম পার্টে কি দেওয়া আছে, দ্বিতীয় পার্টে কি দেওয়া আছে, অর্থাৎ প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়ে কি দেওয়া আছে, সেগুলি সম্পর্কে আলোচনা করব। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি তিনটে ভাগে ভাগ করেছি। প্রথমে অধ্যায়গুলি আমরা লিখে নিয়েছি। প্রথমে আমরা 1 থেকে 4 অবধি অধ্যায়গুলি জানবো। ক্লিয়ার? প্রথম অধ্যায়, তারপরে সেই অধ্যায়ে কোন কোন বিষয়গুলি আছে, সাবজেক্ট কি কি আছে, দেখো সেইগুলি লিখেছি। ঠিক আছে, এরপরে আমরা লিখেছি সেই অধ্যায়ের, অর্থাৎ এই যে বিষয়টা আছে সংঘ এবং তার ভূখণ্ড, এটা কত নম্বর আর্টিকেলে আছে সেগুলোও কিন্তু লিখেছি। এই আর্টিকেলগুলো তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই। না 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 না, যদি তোমরা চাও, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখলাম, তোমরা চাইলে এগুলো মনে রাখতে পারো। কিন্তু যখন আমি করাবো না যে আর্টিকেল, এর পরের চ্যাপ্টারটাই আমাদের হবে আর্টিকেল শুরু করবো, একদম আর্টিকেল প্রথম থেকে শুরু করব। ভারতের ইউনিয়ন এবং তার টেরিটরিজগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংঘ এবং তার ভূখণ্ডগুলি। অর্থাৎ আমাদের ভারত কি একটা সংঘ, তার কোন কোন ভূখণ্ডগুলি আছে, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ কি কি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। তারপরে আর্টিকেল থেকে 11 আমাদের নাগরিকত্ব, সিটিজেনশিপ, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলিতে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আমি আর্টিকেলগুলো দিয়ে রাখলাম জাস্ট ফর দ্য এডিশনাল ইনফরমেশন, নাথিং এলস। তো দেখো প্রথমে কি বলছে, প্রথমে অধ্যায় নম্বর 1 কি আছে, অধ্যায় নম্বর 1-এ বা পার্ট 1-এ কি আছে ভারতীয় সংবিধানের, এইভাবে করে 25টা পার্ট আছে। হ্যাঁ, 25টা পার্ট আছে। ভারতীয় সংবিধানকে 25টা পার্টে ভাগ করা হয়েছে মেরে দোস্ত, মেরে ভাই, মেরে বন্ধু। ঠিক আছে, 25টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা 4 নম্বর পর্যন্ত লিখে এনেছি, বোর্ডের জায়গা কম। দেখো অধ্যায় ফার্স্ট কি আছে, সংঘ এবং তার ভূখণ্ড। ওকে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। ঠিক আছে, কত নম্বর থেকে কত আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত আছে আর্টিকেল। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায়ে কি আছে, নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিসগুলো আলোচনা করব এবং পরবর্তী ক্লাস, ওই যে আগে বললাম, পরবর্তী ক্লাসটা এই ক্লাসগুলো নিয়ে হবে। ঠিক আছে, তাহলে এই দেখো দ্বিতীয় নম্বরে আছে নাগরিকত্ব, অর্থাৎ সিটিজেনশিপ। কত থেকে কত আর্টিকেল 5 থেকে 11 নম্বর আর্টিকেল। ঠিক, তৃতীয় অধ্যায়ে চলে এসো, মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং এটা আছে তোমার 12 থেকে 35-এর মধ্যে। ঠিক আছে, 12 থেকে 35-এর মধ্যে। তারপরে অধ্যায় 4-এ আছে রাজ্যের নির্দেশমূলক নীতি, অর্থাৎ যেটাকে আমরা ডিপিএসপি বলি। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফুল ফর্মের। ঠিক আছে, আর্টিকেল যেটা 36 থেকে তোমার 51 পর্যন্ত আছে, 36 থেকে 51 পর্যন্ত আছে। ঠিক আছে, এটা নোট করে নাও। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। তো দেখো পরবর্তী আমরা অধ্যায়গুলি নিয়ে আলোচনা করি। অধ্যায় 4A মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 51-এ। এবার দেখো অধ্যায়গুলি পরপরটা ঠিকই চলছিল না। অধ্যায় 1 জেনেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জেনেছি। চতুর্থর পরে পঞ্চম তো অধ্যায়টা ছিল, কিন্তু দেখো যেহেতু অ্যাড করা হয়েছে, তো কিভাবে অ্যাড করা হয়েছে, যে অধ্যায় 4A সাব ক্লজ এখানে তোমার এ দেওয়া হয়েছে, বা অধ্যায় 4 ক তোমরা অনেক সময় দেখতে পাবে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু অ্যাড করা হয়। ঠিক আছে, এবার দেখো এটাকে অধ্যায় অ্যাড করা হলো 4A দিয়ে। ঠিক আছে, আগের কি ছিল 4A, দেখো 4 এর আমাদের যে
আর্টিকেল 4 ছিল, তার যে বিষয়বস্তুগুলি ছিল, আর্টিকেল 4 বলছি, অধ্যায় যে 4 ছিল তার বিষয়বস্তুগুলি কি ছিল, ঠিক আছে, সেটা কি ছিল অধ্যায় 4-এ, এর আগে দেখে নেবে, ডিপিএসপি ছিল, ঠিক আছে। ডিপিএসপি কত থেকে কত ছিল, ডিপিএসপি সেটা ছিল তোমার, আলোচনা করেছি আগেই, সেটা হচ্ছে তোমার 36 থেকে 51 পর্যন্ত ছিল, না ছিল না ছিল, এটা মাথায় রাখবে। আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত ছিল, 51 কি ছিল, ডিপিএসপি। এবার দেখো এটা অ্যাড করা হয়েছে, কি অ্যাড করা হয়েছে, মৌলিক কর্তব্যগুলি অ্যাড করা হয়েছে। মৌলিক কর্তব্যগুলি কত কত সালে অ্যাড করা হয়েছে সেগুলো সবগুলো আগের ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনী 1976-তে, ঠিক আছে। এবার দেখো মৌলিক কর্তব্যগুলি যদি অ্যাড করা হলো তো বললে যে 4-এর সাবক্লাস এতে রেখে দাও, একটা সাবক্লাস বানিয়ে দাও এ, সেখানে রেখে দাও, ঠিক আছে। এখানে বিষয় কি, মৌলিক কর্তব্য। এবার আর্টিকেলে কিভাবে ভরবো, না বলে আর্টিকেলে ভরে দাও, শেষ হচ্ছে কত ওখানে, ডিপিএসপি আর্টিকেল 36-51-তে শেষ হলো না, ডিপিএসপি 36 থেকে 51 অবধি চলবে, তো বললে যে 51-র একটা সাবক্লাস বানিয়ে দাও, 51-তে শেষ হয়েছে, এবার যেহেতু অ্যাড করছে 51-র একটা সাবক্লাস বানিয়ে দাও এ, তাহলে আর্টিকেল 51 এ, এইভাবে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। এবার যখন এ ধরো ভর্তি হয়ে গেল, এবার ধরো আর্টিকেল বি, তখন কিন্তু শুরু হবে আর্টিকেল আই হরফে দিয়ে দিল, এইভাবে কিন্তু, ঠিক আছে, রোমান হরফে দিয়ে দিল, এইভাবে কিন্তু অ্যাড হতে হতে যায় জিনিসগুলো। আরও যখন আর্টিকেলগুলি করব তখন আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে। তাহলে আর্টিকেল 4-এতে কি লেখা হয়েছে, কি রাখা হয়েছে, মৌলিক কর্তব্যগুলি, ফান্ডামেন্টাল ডিউটিস, আর্টিকেল 51 এ বা 51 ক বাংলাতে বললে। অধ্যায় 5 কি আছে, সংঘ, ইউনিয়ন, ঠিক আছে। অধ্যায় সংঘ, সংঘ মানে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। আগেরটা আমরা কি জেনেছি যে ভারতবর্ষ একটা ইউনিয়ন এবং তার ভূখণ্ডগুলি। এবার সেই ভূখণ্ডগুলি দেখো, প্রথমে আর্টিকেল 5-এ সংঘ সম্পর্কে আলোচনা করা হয়েছে, দ্য ইউনিয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে ইউনিয়নটা কত থেকে আলোচনা করা হয়েছে, দেখো 52 থেকে আর্টিকেল 151, ঠিক আছে, ইউনিয়ন, ঠিক আছে। অর্থাৎ সেখানে তোমার সংঘের, সেখানে তোমার কি কি থাকবে, সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপরে তোমার সুপ্রিম কোর্ট, এই সমস্ত জিনিসগুলি রাখা হয়েছে, কেন্দ্রের বিষয়গুলি, ঠিক আছে। যেমন সংঘ ইউনিয়নটা আলোচনা করা হয়েছে, দেখো আর্টিকেল 52 থেকে 51-র মধ্যে তুমি, আমরা রাষ্ট্রপতিকে পড়ি, আমরা উপরাষ্ট্রপতিকে পড়ি, ঠিক আছে, আমরা প্রধানমন্ত্রীকে পড়ি, আমরা সুপ্রিম কোর্টকে পড়ি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কত, 124-এ, ঠিক আছে। যাই হোক, এবার অধ্যায় 6 কি দেখো, রাজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাজ্যতে সেখানে তুমি, এখানে একই ব্যাপার, সেখানে গভর্নর দেখতে পাবে, মুখ্যমন্ত্রী দেখতে পাবে, সেখানে হাইকোর্ট দেখতে পাবে, হাইকোর্ট। তাহলে এখানে আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত, ঠিক আছে। আমি যদি বলি যে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে আছে, ভাইস ভার্সা করে দেবে, 214-তে আছে, ঠিক আছে। দেখো অধ্যায় 7-এ কি করা হয়েছে, অধ্যায় 7টা আমরা জানি, অধ্যায় 7টাকে বর্জন করা হয়েছে। অর্থাৎ এখানে কি ছিল, যে বি অংশের রাজ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার যারা হয়তো ভিডিওটা এখন দেখছো, এর আগে কিন্তু যারা কেটে কেটে দেখছো তাদেরকে বলে দিই যে ভিডিওটা পুরো দেখবে, কমপ্লিট না দেখবে কমপ্লিট জ্ঞান পাবে না, সিধাবাদ, नो बकवास, सीधा बात कि कंप्लीट नहीं देखोगे तो कंप्लीट ज्ञान नहीं पाओगे, ठीक है। অর্থাৎ বি অংশের, এর আগে আলোচনা করেছি যে বি অংশের রাজ্যগুলি কি কি। তাহলে অধ্যায় 7টাকে বর্জন করা হয়েছে, আর্টিকেল 238-এ ছিল এটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এখন নেই, ক্লিয়ার। অধ্যায় 8-এ কি লেখা আছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আছে, ঠিক আছে। দেখো তাহলে 5, 6, 7, 8, 7টা নেই, সংঘ, রাজ্যসমূহ এবং তোমার কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। কেন্দ্রশাসিত অঞ্চল 229 থেকে 242 পর্যন্ত। ইজ দ্যাট ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তোমরা নোট করে নাও, তারপরে আমরা সমস্তগুলি আলোচনা করব, সমস্ত অধ্যায়গুলি। চলো পরবর্তী যে সব অধ্যায়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা যাক। অধ্যায় 9 কি বলছে, অধ্যায় 9-এ পঞ্চায়েত আছে। পঞ্চায়েত কততম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতকে তোমার আনা হয় বলো,
পৌরসভাকে কততম সংবিধান সংশোধনী মানে আনা হয়, এবং পঞ্চায়েত কত নম্বর তোমার স্কেডিউলে আছে, ঠিক আছে, বা তপশিলি আছে সেটা বলবে। পৌরসভা কত নম্বর স্কেডিউলে আছে বা তপশিলি আছে সেটা তোমরা বলবে, ঠিক আছে। তাহলে পঞ্চায়েত আছে 9 অধ্যায়ে, কত আর্টিকেল 243 থেকে 243 সাব ক্লজ ও পর্যন্ত, ঠিক আছে, 243 ও, ঠিক আছে। অধ্যায় 9A, ঠিক আছে, অধ্যায় 9A। আচ্ছা, একটা কথা বলে নেওয়া ভালো, এখানে অধ্যায়গুলো কিন্তু তোমার রোমান হরফেও লেখা থাকতে পারে। যেমন এখানে 9 আছে, তো এটা কিন্তু এইভাবেও থাকতে পারে, ঠিক আছে। এগুলো কি লিখে দিতে হবে? তোমরা এটা বুঝে নেবে যে এখানে এটা মানে হচ্ছে 9, ঠিক আছে। এটা যেমন 9A, তার মানে 9 সাব ক্লজ এ মানে হচ্ছে ক, ঠিক আছে। এইভাবে নাম্বারিং গুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা যেমন 9 সাব ক্লজ 9B, এভাবে আশা করি এগুলো রোমান হরফগুলি কিন্তু মানে লিখে দেব না আমি, ঠিক আছে। তোমরা এগুলো আশা করি প্রত্যেকেই জানো এগুলো, কারণ অঙ্ক করার সময় আমরা প্রত্যেকেই এগুলো করি, ঠিক আছে। যাই হোক, এগুলো আমরা প্রায় জানি, এটা তোমরা বুঝে নেবে, পরীক্ষাতে এইভাবেও কিন্তু আসতে পারে। হ্যাঁ, যাই হোক, 9 সাব ক্লজে কি বলছে, পৌরসভা কত নম্বর আর্টিকেল 243 পি থেকে 243 জেড পর্যন্ত, ঠিক আছে, ক্লিয়ার। 9 বি কি বলছে, সমবায় সমিতি, ঠিক আছে, আর্টিকেল 243 জেড থেকে 243 জেড পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে তারপরে অধ্যায় 10 কি বলছে, তপশিলি ও উপজাতি এলাকা, তপশিল ও উপজাতি এলাকা, ঠিক আছে, তপশিলি ও উপজাতি এলাকাগুলি কত নম্বর আর্টিকেল 244 থেকে 244A পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অধ্যায় 11 কি বলছে, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক, ঠিক আছে, আর্টিকেল 245 থেকে 263 পর্যন্ত, ঠিক আছে। তোমরা এটা নোট করো। দেখো, এবার পরের যে সমস্ত অধ্যায় বা পার্টগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা যাক। 12 নম্বর পার্টে কি আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বন্টন, সম্পত্তি, ঠিক আছে, অর্থ কমিশনের নিয়োগ। তারপরে দেখো আর্টিকেল কত 264 থেকে আর্টিকেল 264 থেকে 300A। আচ্ছা, 300A সম্পত্তির অধিকার, এখন সেটা কোথায় রয়েছে, ঠিক আছে, সেটা বলবে তোমরা। সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার যখন পড়াবো তখন পড়াবো, দেখবে সেখানে যে সম্পত্তির অধিকারকে এখন 300A রাখা হয়েছে। সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, ঠিক আছে। এবার দেখো অধ্যায় 13, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরীণ যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেগুলি 301 থেকে 307, ঠিক আছে। অধ্যায় 14 কি বলছে, যে কেন্দ্রের ও রাজ্যের অধীনে যে সমস্ত সেবা বুঝো গো, সেবা কি, যেমন ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান তোমার সিভিল সার্ভিস মধ্যে যে সমস্ত সেবাগুলি থাকে, ঠিক আছে, যেমন তোমার ওই IFS, IAS, IPS, এই যে এই সেবাগুলি আর্টিকেল 308 থেকে 323, ঠিক। তারপর অধ্যায় 14A, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল সমূহ, ট্রাইব্যুনাল আগেই আলোচনা করেছি 323A থেকে 323B পর্যন্ত। অধ্যায় 15 নির্বাচন আছে, যেটা 324 থেকে 329 সাবক্লজ A পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে 323A থেকে 323B, ঠিক আছে। এটা হচ্ছে 324 থেকে 329A, ঠিক আছে। আমি মিটিয়ে দেব, তোমরা নোট করে নাও। এবার দেখো পরবর্তী যে অধ্যায়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। অধ্যায় 16 কি বলছে, নির্দিষ্ট শ্রেণীদের জন্য বিশেষ কিছু সুবিধা। নির্দিষ্ট শ্রেণী মানে কি, যেমন ধরো শিডিউল কাস্ট, ঠিক আছে, শিডিউল ট্রাইব, এদের কিছু বিশেষ সুবিধা কত 330 থেকে 342, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং এখানেই তোমাদের মধ্যে সেই কমিশনগুলি চলে আসে না, যে তোমার শিডিউল ট্রাইব কমিশন, শিডিউল কাস্ট কমিশন যেগুলি আছে, হ্যাঁ, ওগুলি কিন্তু চলে আসে, ঠিক আছে। তারপরে অধ্যায় 17 কি বলছে, ভাষা সমূহ, কত নম্বর 343 থেকে 351, ঠিক আছে। যেমন আমাদের রাষ্ট্রের ভাষা কি হবে, আমাদের রাষ্ট্রের ভাষা আছে কিছু নির্দিষ্ট, যে একটা ভাষাকেই
আমরা সর্বোপরি মেনে নেব। অনেকেই বলে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, না, ভালো করে বোঝার, রাজভাষা আলাদা। রাজভাষা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু আলাদা, একই। কি বললাম? রাজভাষা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু একই। অর্থাৎ রাজভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কার্যকলাপের জন্য, অফিসের কাজকর্ম করার জন্য। আর রাষ্ট্রভাষা, যেমন চীনের রাষ্ট্রভাষা কি আছে? ম্যান্ডারিন। এটা ওই ভাষাটাকেই সর্বোপরি মানা হয়। কিন্তু তুমি যখন রাজভাষা বলছো বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলছো, সেটা মানে কাজকর্ম করার জন্য। রাষ্ট্রভাষা রাজভাষা আলাদা। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, যেমন ভারতবর্ষের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, ঠিক আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি আছে? দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংরেজি। ইজ দ্যাট ক্লিয়ার? মানে কাজকর্ম করার জন্য ভাষা, ঠিক আছে? রাষ্ট্রভাষা নেই কোনো, ঠিক আছে? যদি রাষ্ট্রভাষা থাকতো তাহলে সেই ভাষাটাই সর্বোপরি হতো, ঠিক আছে? সেই ভাষাটাকেই জানতে হতো, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের রাষ্ট্রভাষা নেই, আমাদের রাজভাষা হচ্ছে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, ঠিক আছে? ইংরেজি। হিন্দি, ঠিক আছে? রাজভাষা হিন্দি ইংরেজি দুটোই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা। তাহলে ভাষা সমূহ কততে আছে? 343 থেকে 351, ঠিক আছে? 343 থেকে 351। তারপরে অধ্যায় 18 কি বলছে? জরুরি অবস্থা, এমার্জেন্সি, ঠিক আছে? আর্টিকেল তোমার 252-তে কি আছে, ঠিক আছে? তারপর তোমার আর্টিকেল 252 থেকে 360, সরি 352 থেকে 360। তবে 352-তে কি আছে, 356-তে কি আছে সেটা তোমরা বলবে, ঠিক আছে? আর 360-এ কি আছে সেটা তোমরা বলবে। আচ্ছা, আমাকে কে বলতে পারবে যে ভারতবর্ষে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কতবার লেগেছে, নাকি একবারও লাগেনি? ঠিক আছে? আর আমাকে এটা বলো যে ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা, সেটা কতবার লেগেছে? ঠিক আছে? তারপরে আর্টিকেল নাম্বার, সরি অধ্যায়, আর্টিকেল নয়, এগুলো হচ্ছে অধ্যায়। অধ্যায় 19-এ কি বলছে? যে বিবিধ ক্ষেত্রগুলি। বিবিধ ক্ষেত্রগুলি কোনগুলি? কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে ধরো রাষ্ট্রপতি পদে থাকাকালীন, ধরো রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তোমার অ্যাকশন নেওয়া যাবে না, তার টার্ম শেষ হবে, তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন, কোনো কার্যকলাপ, ঠিক আছে, বা কোনো করা যাবে না, অ্যাকশন নেওয়া যাবে না, ঠিক আছে? এই সমস্ত কিছু রাষ্ট্রপতিকে, আমাদের রাজ্যপালকে কিছু সংরক্ষণ দেওয়া হয়েছে, যেহেতু তারা তো আমাদের দেশের হেড, একটা বিশাল বড় পোস্টে আছে, সেই জন্য তাদেরকে, অত একটা সম্মানজনক পোস্ট, তাদেরকে কিছু সংরক্ষণ আমরা দিয়ে থাকি, ঠিক আছে? অর্থাৎ ভারতীয় সংবিধান দিয়ে থাকে তাদেরকে, ঠিক আছে? কত নম্বর আছে? 361 থেকে 367 পর্যন্ত। ইজ দ্যাট ক্লিয়ার? লাস্টে আছে 20, যেটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধানেই লেখা আছে যে সংবিধানকে সংশোধন করা যাবে, ঠিক আছে? কি কি নিয়ম সেগুলো আছে আর্টিকেল 368-তে, ঠিক আছে? 368-তে, ঠিক আছে? তোমরা নোট করে নাও, পরবর্তী আর দুটো আছে সেগুলো করিয়ে দেবো। দেখো পরবর্তী অধ্যায় আর দুটো, সেটা হচ্ছে পরবর্তী পার্ট কি? পার্ট 21 আর পার্ট 22। পার্ট 21-এ কি বলছে? অস্থায়ী, পরিবর্তনকালীন এবং বিশেষ উপবন্ধ, ঠিক আছে? আর্টিকেল 359 থেকে 392। আচ্ছা, আর্টিকেল 22-এ কি বলছে? যে সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ইত্যাদি, সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ইত্যাদি, শর্ট টাইটেল যেগুলো হয় না সেগুলি। তোমার এটা হচ্ছে 393 থেকে 395, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা নোট করে নেবে। তো তোমরা আশা করি ক্লাসটা খুব ভালোভাবে দেখলে, ক্লাসগুলো করছো, প্রত্যেকটা ক্লাসগুলো তোমরা খুব সুন্দরভাবে করছো। তোমাদের বাপন স্যার, ঠিক আছে, খুব সুন্দরভাবে ক্লাস দিচ্ছে। বাপন স্যারের অঙ্কগুলো দেখে যাবে অবশ্যই, ভেরি বেছে বেছে বাপন স্যার তোমাদের যে সাবজেক্টগুলি দিচ্ছে সবগুলি ওয়াহেদ স্যার তোমাদের খুব ভালোভাবে ক্লাসগুলি দিচ্ছে, ঠিক আছে? অঙ্ক ক্লাসগুলি বেছে বেছে ওই ধরনেরই অঙ্ক পড়বে। আমার ইংলিশ ক্লাসগুলো দেখতে থাকো, অনেকটাই হেল্প হবে, ঠিক আছে?
এবং প্রত্যেকটা ক্লাস ভালোভাবে বুঝে ভালোভাবে পড়ে তোমরা ক্লাসগুলো খুব এনজয় করে দেখো। আর পরীক্ষা তোমাদের খুব বেশি দিন নেই, মোটামুটি 28 থেকে 29 কি 1 মাস মতো সময় আছে। তোমরা এই টাইমটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নাও কিন্তু, ঠিক আছে? দরকার হলে বই পড়ো, ঠিক আছে? যে সমস্ত যা কিছুই দেখবে, কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বই সবকিছুই ভালো, প্রত্যেকটা বই ভালো, ঠিক আছে? আর বই তোমাকে পড়তে হবে ভালোভাবে, জিনিসটাকে বুঝতে হবে, ঠিক আছে? ক্লাসগুলি ভালোভাবে দেখার জন্য এবং আমাদের সঙ্গে এতদূর পর্যন্ত থাকার জন্য, আমার সঙ্গে এতদূর পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সকলকে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এ তোমাদের পদে যেন তোমাদের নিয়োগ হয়, তোমরা যেন একটা কি বলে ওটাকে, ঠিক আছে, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা তোমাদের খুব শীঘ্রই যেন তোমরা পাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।